স্টেশনে ট্রেন থেকে নেমে সুকুমার একগাল হেসে আঙুল তুলে বলল, ওই যে জঙ্গল মতন জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছাতে হবে কিন্তু। ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে দূরের দিগন্ত রেখায় মিশে গেল। আমার মন থেকে যদিও এখনো অবিশ্বাসটা যায়নি। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললাম, ইয়ে, একটু চা পেলে ভালো হতো। চা? চারিপাশে তাকিয়ে একবার দেখো তো, এখানে চায়ের দোকান তো দূরের কথা, আমরা বাদে জনমানুষই আর দেখতে পাচ্ছ নাকি? তাই বটে। প্ল্যাটফর্ম খা শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিমটিমে গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোথাও কোনো ঘর বাড়িও নেই। গাছপালা ঝোপ জঙ্গলে নিঝুম হয়ে রয়েছে স্টেশনটা, কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। এই তো দুজন লোক। এ স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে। পালাচ্ছে? তার মানে? স্টেশনে থাকতে চায় না। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারেই ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, ফের পালাবে। হ্যাঁ, তাহলে স্টেশন ঘরটা তৈরি হলো কি করে? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে। আর ট্রেনটা কেমন একটুখানি দাঁড়িয়েই তক্ষুনি লেজু উঠিয়ে কেটে পড়লো, দেখলে না? তুমি খেয়াল করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি সব যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরোলে তখন চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুজে নেই। আমাদের ক্ষতি হবার কারণ নেই বলেই আমরা চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের গায়ে আঁচড় লাগা তো দূরে থাক, আমাদের উকি ঝুঁকি মেরেও ওরা দেখতে সাহস পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার মামা। আমার মামাকে ওরা ভীষণ ভয় পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে আমি কলকাতায় সুকুমারের বাড়ির ড্রয়িং রুমে বসে যতটা জোরে হেসেছিলাম, এখানে পৌঁছে ততটা জোরে হাসতে পারলাম না। সুকুমারের পেছনে পেছনে রেল লাইন বরাবর এগোতে থাকলাম। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সমস্ত গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তুমুল হল্লা করছে। টের পেলাম কেমন যেন একটা অস্বস্তি আমাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে, এমন গোছের একটা ভাবনা মাথায় যেন সুরসুরি দিয়ে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছিলাম। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল, রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। সুকুমারের ড্রয়িং রুমে বসে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। আমি একজন শখের ফটোগ্রাফার। গত মাসে ফটোগ্রাফির জন্য সুন্দরবনে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেখানে ছবি তোলবার জন্য বাঘের দেখা পাইনি, তাই বড় আফসোস হচ্ছিল। আর এমনিতেই এখন বাঘ বংশ লোপ পেতে চলেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতন কাজ করেছেন। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক, সেই কথার জের টেনে সুকুমার বলেছিল, আর ভূত বংশের কথাটা ভাবো, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে, আমাদের ছেলেবেলায় দেখেছি। ভূত? তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি, সেই তো বলতেই যাচ্ছি। হুম, শুনবো না, সব গুল। আসলে ভূত বলে কিছুই নেই। নেই? আলবাত আছে, চলো এক্ষুনি চলো, আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। তা কোথায় যাব শুনি? কোনো পোড়ো বাড়িতে নয়তো কোনো শ্মশান, এই তো? আমি ওসব জায়গা চষে ফেলেছি কত, ভূতের টিকিও দেখিনি। ঠিক জায়গায় গেলে তো দেখবে, তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়াগাঁয়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে? প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলাম তোমায়। শুনবে না খালি গো ধরবে? রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, কখনো শুনেছ? শোনোনি? না, শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার ওই সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতন ভূতেদের বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানো? আর তার প্রজেক্ট অফিসারকে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশ্মিনকালেও শুনিনি। তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে আছে
তার নাম হলো ভূতনাথ, আমার নিজের মামা। সে তো রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। বলো কি, এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয় ভূতত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমার মামা সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নামকরা গোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। কেউ জানে না, আমার মামার খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ের নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমটমটিয়া? ঠিক আছে, কালই আমার সাথে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে স্বচক্ষে সব দেখবে। এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণ কি। কি কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দুই একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমাদের সুন্দরবনের বাঘ প্রকল্পের দুই একটা বাঘ কি করে না এরকম মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা গিয়ে ডান দিকের সরু এক ফালি রাস্তায় নেমে এলাম। সামনে একটা ছোট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের ব্রিজ। সেই ব্রিজে পৌঁছিয়ে সুকুমার বলল, এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা রয়েছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে পাচ্ছ তো? আমি থমকে গেলাম। আমার মনের আনন্দটা যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে ভালো করে তাকালাম, কিন্তু না, বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তার তলায় ব্র্যাকেটের মধ্যে লেখা 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকের নোটিশ, সাবধান, কেউ ওদের বিরক্ত করবেন না। ঘাড় মটকে দিলে তার জন্য সরকার দায়ী থাকবে না। তবে কেউ কেউ ওদের আদর করে কিছু খাওয়াতে চাইলে তাতে আপত্তি নেই, কিন্তু নিজের এই তালিকার খাবারগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াবেন না, জরিমানা করা হবে। আমি একটু ঝুঁকে খাদ্য তালিকাটায় ঝটপট চোখ বুলিয়ে নিলাম। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সর্ষের তেল, পাকা কলা, টিকটিকির ডিম আর লেজ, নানা রকম মাছ, আরশোলার ঠ্যাং। দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল। আমার মামার অফিসে গিয়ে ওসব জেনে নেব। এখন চলো। আমি কেমন যেন গুম হয়ে গেলাম, মুখে একটা কথাও বলতে পারলাম না। তার উপর সুকুমারের এরকম চাপা গলায় কথা শুনে আমার গাটা কেমন ছমছম করে উঠল। দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলবার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। সুকুমার তেমনই চাপা গলায় বলল, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার মামার। আমি এখন মোটামুটি অনেকটাই বিশ্বাস করে ফেলেছি। খুঁতখুঁতে গলায় বললাম, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল। চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নেবে। সেবার আমি কি বিপদেই না পড়েছিলাম। পিছু নিয়েছিল নাকি? উফ, ওই অফিস অব্দি পেছনে খালি বলে, কি এনেছি, দিয়ে যা দিয়ে যা। বলো কি? আচ্ছা, ওরা নাকি স্বরে কথা বলে কেন? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখোনি? নাক আছে। ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে, আর বাড়ছে অস্বস্তি। অনবরত এদিক ওদিক তাকাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো সামনে বাদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতটা হনুমানের মতন কি যেন বসে আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। ওটা কি? বলো, রাম 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 রাম। রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে সুকুমার বলল, এই প্রজাতির নাম গেছো। এরা গাছে থাকে। এদের বড় বদ অভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে। মাথা নেড়া দেখলে তার রক্ষে নেই। রাস্তাটা ডান দিকে ঘুরলো এবার। সামনে গেট দেখা যাচ্ছে, তারও পাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই আমি দেখলাম আচমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং আমাদের সামনে একটু তফাতে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, সুকু, সুকু, ওটা কি? এই ছেড়েছে, কিছু খাবার আনা উচিত ছিল, অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থেকে গেল সুকুমারের। সেই মূর্তি হি হি করে বেজায় হেসে উঠল। আমি আবার বিড়বিড় করতে থাকলাম, টাম 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 টাম। তারপর টের পেলাম রামের বদলে ট্রাম বলছি। তক্ষুনি সূর্য নিয়ে রাম রাম বলতে শুরু করলাম, রাম 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 রাম। আর সুকুমার বিকট চেঁচিয়ে আর্তনাদ করে উঠল, ও মামা, মামা গো, তোমার ঘটোৎকচকে সামলাও, ও যে বেরিয়ে পড়েছে।
বাংলো বাড়ি থেকে কে সাড়া দিল? কোন ব্যাটারে? নাম ধরে ডাকছিস? স্পর্ধা তো কম নয়। মামা, আমি তোমার ভাগ্নে সুকুমার। আলো হাতে হন্তর্দন্ত হয়ে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড়ে ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। সুকুমার ফিসফিস করে জানালো, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। মামা, তোমাকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করেছিল। আরে ভাগ্নে, হ্যাঁ, আরে আয় আয় আয়, কি সৌভাগ্য। তা এ কে? এ আমার বন্ধু নির্মল। তোমাকে এর কথা বলেছি, তোমার হয়তো মনে নেই। এ একজন নামকরা শিকারী। নির্মল, ইনি হচ্ছে আমার সেই ভূতনাথ মামা। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বাংলো ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। কোনার টেবিলে একটা কালো বেটে মোটাসোটা হাড়ি মুখো লোক খাতায় কি সব যেন লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখলো। লোকটাকে দেখে আমার গাটা কেমন শিরশির করে উঠল। মানুষ বটে তো, কেমন যেন ভূতের মতন চেহারা। পাশের ঘরে দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, 1 মিনিট, ঘরটা বড় অন্ধকার, একটা মোমবাতি জ্বেলে দিই। লোডশেডিং? না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই পরে বলবো খন। এই বলে তিনি মোমবাতিটা জ্বেলে দিলেন। তোমরা বসো, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। আমি আর সুকুমার আরাম করে বসলাম। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে যেন ডাকাডাকি করছেন। সুকুমার বলল, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো সহ্য হয় না। হেরিকেন কিংবা মোমবাতি পর্যন্ত বড় জোর সয়। ওই ইলেকট্রিক আলোর জন্যই তো ভূত বংশ লোপ পেতে চলেছে। আমি এখন সম্পূর্ণ দমে গেছি। বারবার জানলার দিকে তাকাতে থাকলাম। বলা যায় না কখন কি বিদিকিচ্ছির ভুতুরে চেহারা জানলায় উকি দিয়ে ওইরকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। কিছুক্ষণের মধ্যেই ভূতনাথ মামা 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। আমাদের মুখোমুখি সোফাতে আরাম করে বসলেন। তারপর বললেন, আমার ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলাম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছে। অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলাম। ইন্টারভিউতে ডাক পড়লো, পাশ করে গেলাম। তারপর তো দেখতেই পাচ্ছ, শুনেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করছেন সেই কথাটা জানতে ইচ্ছে করছে। সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠিও এসেছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিলাম। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। ভালোভাবে না বোঝালে ভগবতী বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে শোনো। ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, সে ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম হয়। যেমন ধরো, গরু মরে ভূত হয়েছে, তার নাম গোদানো। আমি আরো কৌতূহলী হয়ে বললাম, সব রকম ভূতই এখানে রয়েছে? তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, তা কতবার বাঘের দেখা পেয়েছেন? আমি ফটোগ্রাফার। ও কি নতুন কথা আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কজন পড়ে, তাই ঢেড়া পিটিয়ে জানিয়েও দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। কিন্তু ওদের ধরে আনলেন কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে রইলাম। ওর প্রধান খাদ্য ছিল মাছ। মাছ দেখে দক্ষিণীয় নোলায় জল ঝরতে লাগলো। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে সুকুমার বলল, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে। স্বাদেই বোঝা যায়, শাকচুন্নিরা চেকে ফেলে দেয়, তাই ওই রকম, বুঝলে তো। আমি বললাম, আচ্ছা মামা, দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূতে খায়?
ভূত নয়, ভূতিনি বলো। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানলার বাইরে থেকে খ্যান খ্যানে গলায় কে যেন বলে উঠল, আমি আতকে উঠে দেখলাম নির্ঘাত ভূতিনিই বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনের শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে রয়েছে। মামা ধমক দিয়ে বলল, ওই পেচোর মা, এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আমরা কথা বলছি তো, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনি জিভ বার করে কেন কে জানে আমার দিকেই ভিংচি কেটে সরে গেল। সুকুমার খিকখিক করে হেসে বলল, পেচোর মা সেবার আমাকে বাগবাজারে রসগোল্লা আনতে বলেছিল। ভুলে গেছি নিজেই। পেচোর মা মানে? জবাবটা দিলেন ভূতনাথ মামা। ওর ছেলে পেচও এখন ভূত, তার মানে প্রেত। ট্রেনে চাপা পড়ে মারা গেছে। আচ্ছা মামা, এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়োনি তো? না না না, কখনো কোনো বিপদে পড়িনি। আসলে বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দিয়ে নেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা অত সোজা নয়। এই সময় আমার মনে হলো আমার পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আটকে উঠলাম। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে আছে একটা 9 বছরের ছেলে। কিন্তু সত্যি কি ছেলে? আমার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে কে? মামা ধমক দিয়ে বললেন, আয় পেছো, কি হচ্ছে কি? চকলেট খুঁজছি ভূত মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। মামা উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইতেই পারতিস। পেঁচু হিহি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে আমার গলায় দুহাত আঁকড়ে আদরের গলায় বলল, একটা চকলেট দাও না কাকু, একটা চকলেট দাও না। কি প্রচন্ড ঠান্ডা হাত, আমার দম আটকে যাচ্ছে যেন। ভয়ে কাঁপতে কাঁপতে গোগো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই